এশিয়া কাপের ফাইনাল দেখতে দেখতে মনটা খারাপ হয়ে যাচ্ছিল বারবারই কেবল মনে হচ্ছিল এখানে তো বাংলাদেশ থাকতেই পারতো। সত্যি করে বলুন তো, আপনারও কি এই এশিয়া কাপ ফাইনাল দেখতে দেখতে মনটা মনে হয়নি? যেইভাবে আমরা ফাইনালে খেলার সম্ভাবনাটাকে নিজেরাই হেলায় হারালাম, তাতে করে ওই আফসোসটা আমাদের থেকেই যাবে। এখন তো অনুভূতিটা অনেক টাটকা, বরং অনেক পরে গিয়েও যখন অনুভূতিটা ভোতা হয়ে যাবে, তখনও বারবার আমরা হতাশা নিয়ে, আফসোস নিয়ে এই টুর্নামেন্টের দিকে ফেরত তাকাবো যে কিভাবে আমরা ফাইনালটা খেলতে পারলাম না, কিভাবে বাংলাদেশ এই ফাইনালটা মিস করলো। আচ্ছা সে যাক, সেটা অন্য আলোচনা। আফসোসের কথা, আগারের কথা একটু বলে নিলাম। কিন্তু এশিয়া কাপের ফাইনাল হয়েছে যেখানটাতে ভারত প্রত্যাশিতভাবেই পাকিস্তানকে হারিয়ে দিয়েছে। অপ্রত্যাশিত একটা লড়াই হয়েছে তেমনটা আপনারা বলতে পারেন। আমার পয়েন্ট অফ ভিউ আবার ঠিক ওরকম না। হ্যাঁ, ভারত এইখানটাতে মাত্র 2 বল হাতে রেখে 5 উইকেটে জিতেছে। লাস্ট ওভারে 10 রান লাগতো, ফলে লাস্ট 3 ওভারে 30 রান লাগতো। ম্যাচের রেজাল্ট যে কোনো দিকে যেতে পারে এমনটা মনে হওয়াটা স্বাভাবিক। কিন্তু আমার কাছে মনে কি পুরো জিনিসটা আসলে একটা বিভ্রম। পাকিস্তান একটা বিভ্রমের মধ্যে রেখেছে, ভারতও একটা বিভ্রমের মধ্যে রেখেছে। আমাদের মনে হয়েছে যে ম্যাচটা অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছিল, কিন্তু বরং আমার কাছে এইটাকে ঠিক মনে হয় না। আমার কাছে মনে হয় যে অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে পারতো, অনেক প্রমিজিং জায়গাগুলো ছিল, যেই জায়গাগুলো আসলে পাকিস্তানি মিস করেছে, পাকিস্তান নিজেরাই মিস করেছে। ফলে গিয়ে ভারতের সঙ্গে তারা আর পেরে ওঠেনি, ম্যাচটা তারা হেরে গিয়েছে। এশিয়া কাপে টানা 3য় ম্যাচে এইবারের টুর্নামেন্টেই পাকিস্তানকে হারালো ভারত। মাঠের বাইরে নানান ঘটনা প্রবাহে যে উত্তপ্ত পরিস্থিতি, সেই সব উত্তপ্ত পরিস্থিতির ছাপ আমি নিশ্চিত যে ফাইনাল শেষেও থাকবে। ফাইনালের পুরো ম্যাচের মধ্যে আমি একটা জায়গায় হ্যান্ডশেক তো হয় না, একটা জায়গায় শুধু দেখছিলাম যে হারিস রফকে আউট করে জাসপ্রীত বুমরাহ ওই যে কি বলছে প্লেন ক্র্যাশ করার ওই সেলিব্রেশন করার মতো করে একটুর উপরে আসলে করেছিলেন। আরো কি হয় ম্যাচ শেষে সেটা আমরা দেখতে পাবো। কিন্তু পাকিস্তানের ওই মিসড অপরচুনিটি গুলাই প্রবাবলি আমার কাছে মনে হয় তাদের এই ফাইনালে পরাজয়ের কারণ। টার্নিং পয়েন্টের আলোচনাতেও সেটাই কি আসবে না? ফার্স্ট অফ অল, পাকিস্তান যখন 146 রান করেছে, সেইটা কি কোনোভাবে ডিফেন্ডেবল? টোটাল যখন আপনি মনে করবেন যে ভারতের 20 রানের মধ্যে 3 উইকেট পাকিস্তান তুলে নিয়েছে, 20 রানে পাকিস্তান এই জায়গাটাতে ভারতের অভিষেক শর্মা, যিনি ব্লিস্টারিং ফর্মে রয়েছেন, এবং সূর্যকুমার যাদব এবং শুভমান গিল, যাদের কাছে ফাইনালে রানটা ডিউ হয়েছিল, এই 3টা উইকেট তুলে নিয়ে পাকিস্তান ম্যাচে প্রবলভাবে ফেরে। কিন্তু টার্গেট তো আসলে মাত্র 147 রান। ফলে ভারতের ব্যাটিং লাইন আপটাকে কখনো ওরকম স্ট্রেচ আসলে পাকিস্তান সেইভাবে করতে পারেনি। করতে পারতো রেগুলার যদি প্রেশারটা ধরে রাখতে হয়। যেটা বললাম মিসড অপরচুনিটি, ধরেন সঞ্জু স্যামসনের যে ক্যাচটা ফেলে দিয়েছে তারা 9th ওভারে, ওই ক্যাচটা যদি ওই সময় না ফেলতো হুসাইন তালা, তাহলে 51 রানে ভারতের 4 নাম্বার উইকেট পড়ে যায়। ওইটা একটা টার্নিং পয়েন্টের দাবিদার। ভারতের ওই জায়গাটাতে 10 ওভার শেষেও তারা 3টা মাত্র উইকেট হারিয়েছে, কিন্তু পরের 10 ওভারে তাদের 89 রান প্রয়োজন বটে, কিন্তু হাতে যখন 7 উইকেট আছে, এইটা এমন কোনো বিগ টার্গেট না এখনকার সময়। যদি আপনি বাস্তবতা, এখনকার টি-20 ক্রিকেট, ভারতের টি-20 ব্র্যান্ড অফ ক্রিকেট যেটা খেলে, সেই সব কিছু যদি বিবেচনায় রাখেন। হ্যাঁ, এরপরে সঞ্জু স্যামসন ওই সময় একটা 57 রানের পার্টনারশিপটা ব্রেক হয়েছে, স্যামসনের আউটে আবরার উইকেটটা পেয়েছেন। 77 রানের 4র্থ উইকেট ভারতের গিয়েছে, এবং ঠিক তার কিছুক্ষণ পরেই কিন্তু তারা 5ম উইকেটটা তুলে নিতে পারতো যদি তিলক ভার্মাকে রান আউট করতে পারতেন মোহাম্মদ হারিস। তিলক ভার্মার ওই সময় 14 নম্বর ওভারের লাস্ট বলটা রান নিতে গিয়ে ভুল বোঝাবুঝিতে তিনি রান আউট হয়েই গিয়েছিলেন। উইকেট কিপার মোহাম্মদ হারিস এত টাইম নিয়ে যে কিভাবে স্ট্যাম্পটা ভাঙলেন, মানে এত সময়টা যে কিভাবে লাগলো, এটা আসলে বিস্ময়কর লেগেছে। কেননা টিভিতে যখন রিপ্লে দেখাচ্ছিল, যখন তার গ্লাভসে বল আসে, হারিস তখন হচ্ছে গিয়ে ওই দাগ থেকে অনেক দূরে, কিন্তু ওই বেলস ভাঙতে ভাঙতে এতটা সময় তিনি নিয়ে নেন যে ওইখানটাতে তিলক ভার্মা ক্রিজের ভিতরে আসলে তিনি ঢুকে যান। এইটা মোহাম্মদ হারিসের গ্রস মিস্টেক। আমি জানি না খেলাটা যারা দেখেছেন তারা এটা কতভাবে খেয়াল করেছেন। এটা হচ্ছে গিয়ে মানে বাংলাদেশের মুশফিকুর রহিম প্যাটার্নের মিস্টেক আসলে হয়ে গিয়েছে। এটা মহেন্দ্র সিং ধোনির কথা আমি বলছি না, ইভেন আমাদের যদি লিটন কুমার দাসও থাকতেন, এটা 100% শিওর হয়েছে। এবং যদি তাহলে কি হতো? তাহলে 14 নম্বর ওভারের লাস্ট বলটাতে গিয়ে তিলক ভার্মা সেট ব্যাটসম্যানের উইকেট পাকিস্তান তুলে নিতে পারতো। শেষ 6 ওভারে 64 রান তখন ভারতের প্রয়োজন পড়তো হাতে 5 উইকেট নিয়ে। ভারত যে এইখানটাতে, পাকিস্তান যে এই জায়গাটাতে শুধু স্ট্যাম্পিং চান্স মিস করলো তা না, ওই সময় যে নেক্সট ওভারটা হারিস রফ করলেন, সেই ওভারটাতে তিনি 17 রান দিয়ে দিলেন। ফলে যেটা 6 ওভারে 64 রান লাগতো, অল অফ এ সাডেন 5 ওভারে 47 রান লাগে। ইকুয়েশনটা অনেক ইজি হয়ে গেল। না, হারিস রফ আজকে দেদারসে রান বিলিয়েছেন, মোটামুটি 3.4 ওভার বোলিং করে 50 রান দিয়ে দিয়েছেন। যে বললাম 6 ওভারে দরকার ছিল 64 রান, ওই সময় বোলিং এ এসে তিনি 17 রান দিয়ে মোটামুটি সেইটাকে হচ্ছে গিয়ে 5 ওভারে 47 রানে নিয়ে আসলেন। 3 ওভারে দরকার হচ্ছে গিয়ে
30 রান বোলিং এ এসে তিনি হচ্ছে গিয়ে লাস্ট বলটাতে ছক্কা খেয়ে 12 রান দিয়ে দিলেন, 13 রান দিয়ে দিলেন, ওভারে 2 ওভারে 17 রান, ইজি ইকুয়েশন হলো। ইভেন লাস্ট ওভারে 10 রান দরকার, ওই সময় হারিস রৌফেরাতে যখন বলটা দেওয়া হলো, সেকেন্ড বলটাতে তিনি ছক্কা খেয়ে গেলেন, আর ফোর্থ বলটাতে রিঙ্কু সিং তিনি একটা 4 মেরে, তিলক বর্মা ছক্কা মেরেছেন, রিঙ্কু সিং 4 মেরে খেলাটার জয়টা তাদের নিশ্চিত করে ফেলেছে। আমরা এই কমেন্টিটায় আড্ডা তো করছিলাম, সেখানে আমি বলছিলাম হারিস রৌফ আজকে হচ্ছে গিয়ে তার ছক্কাটা লেখা রয়েছে লাস্ট ওভারটাও যখন তিনি বোলিং এ আসেন। ইনফ্যাক্ট ওই 19 নম্বর ওভারটাতে লাস্ট বলটাতে যখন শিবম দুবে আউট হয়ে যান, একজন সেট ব্যাটসম্যান, তখন কিন্তু আবার একটা আউটসাইড চান্স তৈরি হলেও হতে পারে, এরকম একটা জায়গা তৈরি হয়েছিল যে পাকিস্তান জিতে গেলেও যেতে পারে, যেহেতু 10 রান লাস্ট ওভারে লাগবে। কিন্তু তিলক বর্মা ছিলেন সেই তিলক বর্মা যার ওই রান আউট চান্সটা মিস করেছিলেন মোহাম্মদ হারিস, তিনি এইবারও একটা ছক্কা মেরেছেন। 37 রানে তিনি তো নট আউট ছিলেন, শেষ পর্যন্ত 69 রানে তিনি নট আউট। সো ওইটা তো আসলে এই লাস্ট ওভারটা গিয়েও তিনি যখন ছক্কাটা বলেন, ম্যাচের রেজাল্টটা তখন আসলে নিষ্পত্তি হয়ে যায়। একজন দর্শক ওই সময় কমেন্টস করছিলেন যে মোহাম্মদ হারিস কি আজকে মানে বাংলাদেশের রুবেল হোসেন নাকি মোহাম্মদ সাইফুদ্দিন, এরকম একটা অবস্থার জায়গা তৈরি হয়েছিল। ফলে ভারতে এখানকার অনেকগুলো জায়গাতে তারা একটু প্রেসারে পড়েছিল, পাকিস্তান অপরচুনিটি নিতে পারত, কিন্তু অপরচুনিটি গুলো পাকিস্তান গ্র্যাব করতে পারেনি। যেমন তারা পারেনি 20 রানে 3 উইকেট তুলে ফেলার পরে 51 রানে চতুর্থ উইকেট তুলে ফেলাতে সঞ্জু স্যামসনের ক্যাচ মিস করেছে, যেমন তারা পারেনি তিলক বর্মার উইকেটটা রান আউটটা না করাতে, যেমন তারা পারেনি ঠিক তারপরের ওভারে মোহাম্মদ হারিস 17 রান দিয়ে দেওয়াতে, যেমন তারা পারেনি আবার গিয়ে ওইখানটাতে লাস্ট ওভারেও সেই অপরচুনিটিটা মানে কি 10 রান লাগতো, হারিস আবার উদার হয়ে যাও, যেমন তারা পারেনি তার আগের ওই যে 3 ওভারে 30 রান লাগতো, লাস্ট বলটার দিকে 13 বলে 23 রান লাগে, ওই সময় যেমন হারিস আবার একটা ছক্কা খেয়ে গেছেন। ফলে পাকিস্তানের এই জায়গাটাতে অনেকগুলো মিসড অপরচুনিটি আমার কাছে মনে হয় যে যত প্রতিদ্বন্দ্বিতা দেখাচ্ছে তার চেয়ে বেশি আসলে প্রতিদ্বন্দ্বিতা মিস করার সুযোগগুলো আসলে মানে পাকিস্তান প্রতিদ্বন্দ্বীর ওই চান্সগুলো আসলে মিস করেছে বলে আমার কাছে মনে হয়। আর ব্যাটিং, পাকিস্তানের ব্যাটিং, মাই গুডনেস, তারা টসে হেরে আগে ব্যাটিং করতে নেমেছে এবং ওপেনিং পার্টনারশিপে ফখর জামান এবং সাহিবজাদা ফারহান 10th ওভারে 84 রানে পৌঁছে গিয়েছে। পাকিস্তান ওই জায়গাটা থেকে 180 রান তো হবেই, 200 রান তারা করতে পারে কিনা এরকম একটা জায়গাতে রয়েছে, কেননা তারা সুপার 4-এর ম্যাচটাতে ভারতের বিপক্ষে 171 রান করেও জিততে পারেনি। সো ওই স্কোরটাকে আরো কত বাড়িয়ে দেন, বিনা উইকেটে 84 রানের এক স্কোর একটা দলের, সেই দলটা পুরো 20 ওভারও খেলতে পারে নাই, সেই দলটা 146 রানে অল আউট হয়ে গেল। ওইখানটাতে যখন সাহিবজাদা ফারহান 56 রান তিনি করেছেন, হচ্ছে গিয়ে 58 রান করেছেন, 46-47 রান করেছেন হচ্ছে গিয়ে ফখর জামান, আর সাইম 14 রান করেছেন। ব্যাটিং অর্ডারের এই 3 জনের বাইরে আর কেউ ডাবল ডিজিটে পাকিস্তানে পৌঁছতে পারেননি। বোঝেন অবস্থা, তারা ওই 10th ওভারে ফার্স্ট উইকেট হারালো, তারপরে গিয়ে 13, 14, 15, 16 প্রত্যেকটা ওভারে একটা করে উইকেট হারিয়েছে, আর 17 নম্বর ওভারে 3টা উইকেট হারিয়েছে। সালমান আলী আগা, শাহিন শাহ আফ্রিদি, ফাহিম আশরাফ 3 জনের উইকেট তুলে নিয়েছেন, কুলদীপ যাদব। তারপরে আর একটা দলের ব্যাটিং এর কি থাকে, তারপরে একটা দল ম্যাচেই বা কোথায় থাকে। সো আপনি পাকিস্তানের এই জায়গাটাতে বিনা উইকেটে 84 থেকে তারা যে 146 রানে অল আউট হয়ে গেল, এইখানটাতে তারা ম্যাচ হেরে গেছে রে ভাই। এবং তারপরে বোলিং ইনিংসে ওইখানটাতে তারা অনেকগুলো অপরচুনিটি মিস করেছে, এবং ডেফিনেটলি তিলক ভার্মার ওই রান আউট মিসটা তাদের জন্য অনেক 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 কস্টলি হয়ে গিয়েছে। কিন্তু তারপরেও আমি বলবো, ওইটাকে মাথায় রেখেও আমি আসলে বলবো, ওই রান আউটটা খুবই ক্লোজ টার্নিং পয়েন্টের, কিন্তু ব্যাটিং ব্যর্থতা আসলে তাদের এই ম্যাচে পরাজয়ের বড় কারণ। কারণ তিলক ভার্মা রান আউট হলেও তখনও তাদের 6 ওভারে 64 রান লাগতো হাতে 5 উইকেট নিয়ে। আমি তখনও বলবো ভারত হয়তো ম্যাচটা জিতে যেতে পারতো, কিন্তু এই যে বিনা উইকেটে 84 থেকে পাকিস্তান যে মাত্র 146 করেছে, শেষে গিয়ে তো মনে হয়েছে যদি তারা 160 রান করতে পারতো, 170 করতে পারতো, তাহলে ম্যাচটা জিতে যেত। এই জিনিসটা যে পারেনি, ম্যাচটা পাকিস্তান ওই জায়গাটা থেকে গেছে, ব্যাটিং এ তারা হেরে গেছে। স্পেশালি প্রথম উইকেট পার্টনারশিপ ভাঙার পরে আমি যেটা বললাম 13, 14, 15, 16 প্রতি ওভারে একটা করে উইকেট হারানো, এবং 17 নম্বর ওভারে গিয়ে 3টা উইকেট হারানো, ব্যাটিং এ পাকিস্তান এই ম্যাচটা হেরে গিয়েছে। এবং এশিয়া কাপটা ওই বোলিং দিয়ে ফিল্ডিং দিয়েই ভারত জিতে নিয়েছে বলে আমার কাছে মনে হয়। ওইটাকেই তাই আমার কাছে টার্নিং পয়েন্ট মনে হয়। তিলক ভার্মার রান আউট মিসটাকে জাস্ট একটু ব্যবধানে পেছনে ফেলে, হারিস রৌফের খরুচে বোলিংকে জাস্ট একটু ব্যবধানে পেছনে ফেলে, এবং আরেক কিছুটা ব্যবধানে পেছনে ফেলে হচ্ছে গিয়ে সঞ্জু স্যামসং এর ওই ক্যাচ মিসটাকে। আপনার টার্নিং পয়েন্ট কি এটা নাকি জানাতে পারেন।